হাওলাদার বাড়ি কান্না মুখর হয়ে উঠেছে পরিবেশ। অভাগীর বিদায়ে সবার চোখে যেন পানি। মায়েদা হাওলাদার মানে মায়ার মা মেয়ের নিথর দেহের ওপর হুমড়ি খেয়ে পড়েছে। যেন কত আপন, কত ভালোবাসা আজ প্রকাশ পাচ্ছে। কি লাভ, বেঁচে থেকে যে পায়নি মূল্য, চলে যাওয়ার পর তা প্রকাশ করে লাভ কি? বিহারিনীর কোলে সদ্য ভূমিষ্ঠ হওয়া ফুটফুটে কন্যা সন্তানটি ঘুমিয়ে আছে। বিহারিনী ঘরের দরজায় বসে আছে। মায়ের নিতর দেহটি আজ বাগানের লাশবাহী খাটে পড়ে আছে। বিহারিনী এক ধ্যান মগ্ন অবস্থায় শুধু তাকিয়ে আছে। লগ্নে 10 ঘটিকা পার হয়ে যাওয়ার পরেও অভাগীর স্বামীর খোঁজ নেই, যার অনুমতি ছাড়া লাশ দাফনও করা যাবে না। আজ প্রকৃতিও যেন কান্না করছে। বসন্তের শুরুতেই আকাশ কালো মেঘে ঢাকা। কনকনে ঠান্ডা বাতাস এক গম্ভীর পরিস্থিতি জানান দিচ্ছে। রাজ গাড়ি নিয়ে নিজ বাড়ির রাস্তায় থেমে গেল। অনেক মানুষের সমাগম তাদের গেট পর্যন্ত। খুবই ভাবনায় পড়ে গেল, এত মানুষ কেন? সে তার মায়ের মৃত্যুর পর এরকম ভিড় কখনো তাদের বাড়িতে দেখে নাই। মুহূর্তে চিন্তা করলো বাড়িতে কিছু হয়েছে কিনা। দ্রুত গাড়ি থেকে নেমে গেল। পকেটে চাবিটা রাখতে কাল রাতের ঘটনাটা মনে পড়ে গেল। সে মায়াকে চড় দিয়েছিল, সাথে সাথেই তার বক্ষ পিঞ্জর কেঁপে উঠলো। মনে মনে বলতেছে মায়ের যেন কিছু না হয়, বাচ্চারও যেন কিছু না হয়। সে আর কখনো এরকম কিছু করবে না। এগুলো ভাবতে ভাবতেই মানুষজন ঠেলে ভেতরে প্রবেশ করে। বাড়ির আঙ্গিনায় ঢুকে সে প্রথম ধাক্কা খেল। পরিবারের সবাই কেমন যেন থমকে আছে। কেউ দাদির মাথায় পানি ঢালছে, তো কেউ চাচির মাথায় তেল দিয়ে শান্ত করছে। তার বাবা চাচাকে কেউ ধরে রেখেছে। বিহারিনী একটা কাপড় পেঁচানো কিছু কোলে নিয়ে কোনো একদিকে তাকিয়ে ধ্যানমগ্ন হয়ে বিধ্বস্ত অবস্থায় বসে আছে। এক কেমন পরিবেশ চারিদিকে। রাজ হঠাৎ করেই কারো আহাজারি শুনতে পেল। চমকে তাকালো সেদিকে। তার শাশুড়ি মা ওরফে ফুফু মায়েদা হাওলাদার কান্না করছে। এটা থেকে রাজ বিহারিনী তাকানো থাকার দিকটায় নিজেও তাকালো। লাশের খাটিয়া দেখতে পেয়ে একটু পিছিয়ে গেল। লাশের খাটিয়া? কে সেখানে? মায়া কোথায়? রুদ্র? চিন্তা করতেই পারছে না রাজ। নিভু নিভু পায়ে এগিয়ে গেল খাটিয়ার কাছে। সাদা কাপড়টা একটু সরিয়ে দিতে রাজ 2 ইঞ্চি সিটকে দূরে পড়লো। থপ করে রাজ মাটিতে বসে পড়লো। রাজ কিছুক্ষণের জন্য পয়েন্ট ব্ল্যাক হয়ে গেল। মাথাটা চক্কর দিয়ে উঠলো। দম নিতে কষ্ট হচ্ছে। তুষক ভর্তি পানি, হাত বুক এমনি সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মিনিট 2 পর রাজ হুমকি খেয়ে পড়লো মায়ের মাথার উপর। মায়া বলে আর্তনাদীর চিৎকার দিল। ওইখানে উপস্থিত সবাই থমকে উঠলো। পাগলের মতো মায়াকে লাশের খাটিয়ার থেকে রাজ নিচে নামিয়ে বুকে চেপে ধরলো। চিৎকার করে হাহাকার যেন থামছেই না। রাজ বলতেছে, মায়া, ও মায়া, আমার মায়াবিনী, চোখ খোলো। একটিবার চোখ খুলে তাকাও। আমি তোমাকে ছাড়া যে অচল। মায়া, আমি চেষ্টা করতেছিলাম তো। একটু সময় আর সুযোগ কি আমাকে দেওয়া যাইতো না? তুমি তো সব জেনে আমার জীবনে এসেছিলে, তাহলে এমন অভিমান কেন করলে? ও আমার মায়াবিনী, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? রাজ মায়া লাশের সাথে কথা বলে লাশটাকে বুকে জড়িয়ে ধরে লাশের কপালে একটা চুমু খেললো। রুদ্র রাজের কণ্ঠ শুনতে পেয়ে হুমকি খেয়ে ঘরের বাইরে বের হয়। তার রাজের উপর অনেক ক্ষোভ, কিন্তু রাজকে দেখে সে সবকিছুই যেন ভুলে গেছে। উপস্থিত সবাই হতবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজের মাথায় ব্যান্ডেজ করা, শরীরে শার্টে সব দাগ, যেন রক্তের হোলি খেলা হয়েছে। রুদ্র সহ রাজের বাবা রাজকে জড়িয়ে ধরে। রাজ তার বাবাকে দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, কিন্তু সে কোনোভাবেই মায়াকে বুক থেকে নামাচ্ছে না। আশেপাশের প্রতিবেশী মহিলা আর রুদ্র মিলে রাজ আর মায়াকে অনেক কষ্ট করে দূরে সরাতে সক্ষম হলো। রাজ যেন পাগল প্রায়, কোনো মতেই ছাড়তে রাজি না মায়াকে। বারবার বাবাকে বলতেছে, কি করে পারলো মায়া তাকে ছেড়ে চলে যেতে? মায়াও কি তার মায়ের মতোই অসময়ে হাত ছেড়ে দিল? সে কি করে বেঁচে থাকবে? তাকে কি একটু সময় দিতে পারলো না? সে তো মায়ের জন্য নিজেকে গুছিয়ে নিয়েছিল। একটু সময় কি তার পাওয়ার অধিকার ছিল না? সে তো কোনো পাপ করেনি। কেন দুঃখ আর ব্যর্থতা তার পিছু ছাড়ছে না, বরং আগলে রাখার সঙ্গেই তাকে ছেড়ে চলে গেল। মায়াকে হাওলাদার বাড়ির পিছনে শিউলি গাছের নিচে মাটি দেওয়া হয়েছে, যেটা মায়া রাজের রুমের জানালার পাশেই। সবাই বিধ্বস্ত অবস্থায় বসে আছে ড্রয়িং রুমে। রাজ জ্ঞান হারিয়েছে কয়েক দফায়। রাজের মাথায় আঘাতটাও অনেক গভীর। রুমে ঘুমিয়ে আছে রাজ। কেটে গেল 1 সপ্তাহ। রাজ নিজেকে প্রায় সময় রুম বন্দি করে রাখে। মাঝে মাঝে রাতে কখনো কখনো মায়ের কবরের পাশে দেখা যায়। সে এখন কি করবে? এক ছন্নহীন পাগল সে। এখন পর্যন্ত নিজের বাচ্চাটার মুখ পর্যন্ত দর্শন করে নাই। দূর থেকে শুধু এক নজর দেখতো বাচ্চাটা যখন কান্না করত, তারপর আবার চলে যেত সন্ধ্যাবেলা। এর থেকে বাচ্চাটি কান্না করছে। অবশ বিহারিনী দফায় দফায় বাচ্চাটির খেয়াল রাখছে। বিহারিনী বুঝতে পারছে না সে কিভাবে খেয়াল রাখবে, সে কিভাবে যত্ন নিবে এই বাচ্চাটার। এই মধ্যে কাজের মেয়েটি
ফিটারি করে নিয়ে আসলো। দুধের ফিটার মুখে নিতেই বাচ্চাটার কান্না ক্ষণিকের জন্য কমলেও আবারও কান্না শুরু হয়ে গেল। বিহারিনী বুঝতেও পারছে না কি করবে। পরিবারের সবাই কেমন ভেঙে পড়েছে, বেহাল দশা। রুদ্র কই? রুদ্রও নেই। এতদিন সে ছিল বলেই বাচ্চাটাকে সামলাতে হিমশিম খেতে হয় নাই। এখন সে কাজে ব্যস্ত, পরিবারের বিজনেসের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। এখন কি করবে একা একা বিহারিনীও এই বিষয়ে পাকা না। বিহারিনী বাচ্চাটাকে নিয়ে রুমের বাইরে বসতেই কোথা থেকে যেন রাজ হুমড়ি খেয়ে পড়লো বিহারিনীর সামনে। এতক্ষণে রুদ্রের মা, রাজের মা বিহারিনীর রুমের দিকে আসছিল বাচ্চার কান্না শুনে, বাচ্চার কান্না থামানোর জন্য। কিন্তু রাজ এক প্রকার জোর করে বিহারিনীর থেকে বাচ্চাটা টেনে নিল নিজের কোলে। রাজের কোলে যেতেই বাচ্চাটা চুপ হয়ে গেল। বিহারিনী ভয়ে কাঁপছে। সে জানে রাজ ঠিক নেই। রাজের পাগলামো সে নিজের চোখে দেখেছে। এখনো কি বিধ্বস্ত অবস্থায় দেখাচ্ছে তাকে। মুহূর্তেই রাজ বাচ্চাটার কপালে একটা চুমু আঁকলো। রাজ নিজের অংশটার দিকে তাকিয়ে আছে, মায়ের অংশ। রাজ ঢুকুরে কেঁদে উঠল। বিহারিনীর হাত থেকে দুধের বোতলটা এক প্রকার জোর করে নিজের হাতে নিল। তারপর আস্তে করে সে নিজের অংশ এবং মায়ের অংশটাকে নিয়ে নিজের রুমে চলে গেল। মায়া চলে গেছে, মাটিতে চিরনিন্দায় সহিত আছে। সপ্তাহ হয়ে গেছে, রাজ যেন তা মানতেই নারাজ। এইদিকে 9টা বেজে গেছে। পরিবারের সদস্যদের মাঝে চিন্তার খেলা বাড়ছে। রাজ সন্ধ্যায় বাবুটাকে নিয়ে গেল। এখন পর্যন্ত বাবুর কান্না শুনে নাই। সবাইকে মানা করছে রাজের রুমের আশেপাশেও না যেতে, না হয় ভয়ঙ্কর কিছু করে ফেলবে। হয়তো সন্তানটি বাবার কোলে মায়ের আবেশ খুঁজে পেয়েছে। কিন্তু পাগল বিহারিনীর মন ওকে দিচ্ছে বাচ্চাটার টানে। রুদ্র আসতেছে না। বাড়ির কেউই রাজের রুমে যাওয়ার সাহস পাচ্ছে না। তাই এক প্রকার বাধ্য হয়ে সে রাজের রুমে গেল। বাচ্চাটা খাটে ঘুমিয়ে আছে। রাজ ফ্লোরে বসে জানালার বাইরে উকি দেওয়া শিউলি গাছের দিকে তাকিয়ে আছে। ফ্লোরে এখনো রক্তের মৃত ছাপ স্পষ্ট হয়ে আছে। হঠাৎ বাচ্চাটা নড়ে উঠল। বিহারিনী অজ্ঞাত মনে ধীরে ধীরে পায়ে বাচ্চাটার দিকে এগিয়ে গেল। হাত দুটো নিজের ওড়নায় পেঁচিয়ে বিহারিনী শুধু তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। মুহূর্তেই তার কর্ণপাশ থেকে একটা রুক্ষ কণ্ঠ শুনতে পায়। রাজ বলে, তুই এই সময় এই রুমে কি করিস? এই রুম থেকে বেরিয়ে যা। শুনতে পাস নাই আমি কি বলেছিলাম? আমার রুমে আসতে মানা করছি, যা। বিহারিনী হুঁশ ফিরল, রাজের দিকে তাকালো। রাজকে সত্যি এখন রাস্তার পাগলের মতো দেখা যায়। কি অবস্থা করেছে নিজের। বাড়ির কারো কথা শুনে না। বিহারিনী ভয়ে ভয়ে বলল, আমি এই বাবুকে। রাজ ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। তুই আমার সামনে আসিস না। দয়া করে তুই চলে যা, না হয়। এর মধ্যে বিহারিনী দুপা পিছনে নিল। হঠাৎ বিহারিনী হাতের কাগজটা এগিয়ে দিয়ে বলল, মায়া তোমাকে দিতে বলেছে। সে রুম থেকে বেরিয়ে গেল। বিহারিনীর বাচ্চা সুলভ মন বাচ্চাটার জন্য কান্না করছে। কিন্তু সে এখন খুবই অসহায়, তার যে কিচ্ছু করার নেই। তো গাইস, এই পার্ট এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে ইনশাআল্লাহ জানতে পারবো মায়া রাজের জন্য যে চিঠিটা রেখে গেছিল ওই চিঠিটাতে কি লেখা আছে। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। তো ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পার্টে।